হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়িতে সময় সকাল 10টা। রনকে স্নান করে ভাত খাইয়ে রেডি করে দিলাম। ও শুভম দাদার সাথে আজকে আশ্রমে যাবে, আমাদের মহারাজের আশ্রম। স্বামী দেবানন্দ মহারাজকে তো সবাই চেনো, যারা বর্ধমানে থাকো অন্তত। আমরা সকলেই ওনার দীক্ষিত। আজকে ওখানে একটা অনুষ্ঠান আছে, মা তো সকাল থেকে চলে গেছে ওখানে। রনকে রেডি করে পাঠিয়ে দিলাম। শুভমরাও আজকে ওখানেই থাকবে সারাদিন। আসলে আমি আর দীপ আজকে থাকবো না, কলকাতা যাব এবং আসবো আগামীকাল। এই জামাটা এত সুন্দর আর এত কমফোর্টেবল, মা কিনে দিয়েছে আগের মাসে। পরার সময় হচ্ছিল না, ভাবলাম আজকেই পরে নিই। দীপ ছিল ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, ওখান থেকে গাড়িটা নিয়ে নিতে এলো আমাদের বাড়ির কাছে। আমিও চেপে পড়লাম। আজকের দিনটা আমাদের দুজনের কাছে একদম অন্যরকম একটা দিন। রনও ছাড়া বোধহয় এই প্রথম আমরা কলকাতা যাচ্ছি এবং একটা রাত আমরা রনকে ছাড়া থাকবো। এটা কিন্তু আমাদের জীবনে প্রথম, কখনোই এটা হয়নি। এই জন্য সকাল থেকে আমাদের মনটা বেশ ফুরফুরে আছে। চারপাশের ওয়েদার আর আকাশ বোধহয় এই কথাটা জেনে গেছে। আজকে সেইভাবে রোদই উঠছে না, চারিদিক মেঘলা। তবে এই ফুরফুরে মন খুব বেশিক্ষণ ছিল না। আমাদের সাথে আজকে ভীষণ বাজে একটা ঘটনা ঘটেছে, যেটা আমি কোনোভাবেই হজম করতে পারিনি এবং খুবই কষ্ট পেয়েছি। আমরা 11টা নাগাদ বর্ধমান থেকে বেরিয়ে 1:30টা নাগাদ কলকাতার সল্ট লেকে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা হলো বিমল হেয়ার স্টুডিও। এটা তো এখন সকলেই প্রায় চেনো এই জায়গাটাকে বা এই নামটাকে। ফেসবুকে তো এখন উনি ভীষণই ফেমাস। হাসি মুখে আসেন এবং সকলের চুল কাটেন, বিভিন্ন রকম চুলের ট্রিটমেন্ট, হাইলাইট এইসব করে চুলটাকে এত সুন্দর একটা সেট আপ করে দেন যে তার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় এবং দারুণ সুন্দর তাকে দেখতে লাগে। হতে পারে বাড়িতে গিয়ে চুলটা ধুলে সেই সেট আপটা হয়তো নষ্ট হয়ে যায়, কিন্তু চুলের কাটিংটা তো একই রকম থাকে, তাই না? প্রায় 2 সপ্তাহ আগে থেকে আমি এখানে 2,000 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ফোনে, হোয়াটসঅ্যাপে। ওনারা আমাকে 1 মে দুপুর 2:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং আমরাও যথারীতি সকালবেলা সেই সময় অনুযায়ী রেডি হয়ে বর্ধমান থেকে কলকাতা আসি। এখানে আমার শুধুমাত্র কাটিংটাই করার ইচ্ছা ছিল, কারণ আমি যবে থেকে চুলে কিছু অ্যাপ্লাই করা শুরু করেছি তবে থেকেই আমি গৌতমদার হাতে আমার মাথার সমস্ত চুল তুলে দিয়েছি। গৌতমদার কাছেই আমি সব কিছু করাই আজও অবধি। কিন্তু শুধুমাত্র ওনাকে আমি ফেসবুকে এত দেখেছি, উনি এত ফেমাস, তাই ভেবেছিলাম বাইরে যাওয়ার আগে ওনার কাছে একটা খুব সুন্দর কাটিং করব, হেয়ার কাটিং করব। সেই কাটিং আমার হলো না। এই না হওয়াতে কোনো দুঃখ ছিল না, যদি না আজকে এক অপমানজনক পরিস্থিতি না তৈরি হতো। আমরা যখন বর্ধমান থেকে কলকাতা আসছি 11:30টা নাগাদ কিন্তু আমাকে ফোন করা হয় এই বিমল হেয়ার স্টুডিও থেকে, যে ম্যাম আপনার আজকে 2:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি আসছেন তো? আমি তখনও কনফার্ম করি, হ্যাঁ আমরা তো বর্ধমান থেকে আসছি, অনেক দূর থেকে, তো অনেক আগেই বেরিয়ে গেছি, আমরা ঠিক 2:30 নাগাদ পৌঁছে যাব। এইটুকু আমাকে কনফার্ম করা হয়। এই ফোনটা পেয়ে আপনি কি ভাববেন? আপনি যা ভাববেন আমিও তাই ভেবেছি, যে যা আরও শিওর হয়ে গেলাম যে আজকের অ্যাপয়েন্টমেন্টটা তাহলে বুক হয়েছিল। এরপরে আমরা যখন লাঞ্চ করে ওখানে ঢুকি, ওখানে ঢোকার পরে আমাকে বলা হলো যে আজকের সেকেন্ড হাফের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল। আমি তখন আকাশ থেকে পড়লাম। আমি বললাম, আমি এত দূর থেকে এসেছি, আপনারা এইভাবে ক্যান্সেল করে দিলেন, আমাকে একবারও জানালেন না, একবার ইনফর্ম করলেন না। আপনারা যখন 11:30টায় ফোন করেছিলেন তখনও যদি আমাকে বলে দিতেন তাহলেও আমি আজকে আসতাম না, আমি তো অল্পই একটু এসেছিলাম, আমি ফিরে যেতাম। এই অবধিও ঠিক ছিল। আমরা ভেবেছিলাম হয়তো কোনো এমার্জেন্সি, উনি চলে গেছেন, ওনার হয়তো শরীর টরীর খারাপ বা কিছু বাড়ির কারো শরীর খারাপ। কিন্তু যেই মুহূর্তে আমি ওনাকে দেখতে পেলাম হেয়ার স্টুডিওতে, উনি অলরেডি একজনের হেয়ারে কিছু অ্যাপ্লাই করছেন এবং আরও অনেকজন বসে আছে যারা এরপরে, সেটা দেখে আমরা আরও ভীষণ রেগে গেলাম যে আপনি এখানে প্রেজেন্ট রয়েছেন অথচ অনেকেরই হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে, শুধু আমার ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেল শুধু কাটিং বলে নাকি বা অন্য কিছু। যাই হোক, আমি জানি না ভেতরের ব্যাপার কিছু। সেই মুহূর্তে তো আমরা ভীষণ, মানে আমি বিশেষ করে ভীষণ ভেঙে পড়েছিলাম আর দীপ ভীষণ রেগে গিয়েছিল। এই সময় অফিসে যিনি ছিলেন সামনের টেবিলে, ওনার সাথে আমাদের কথা কাটাকাটি চলছে, কারণ আমরা টাকাটা ফেরত চেয়েছি। উনি বলছিলেন যে 2 দিন পরে পাওয়া যাবে, তো আমরা বলেছিলাম না, এই মুহূর্তেই আমি টাকা ফেরত নিয়ে বাড়ি যাব। ওই বিমল বাবু, মানে যিনি ওই পরিচালক আর কি, তিনি একবারও এলেন না আমাদের সাথে কথা বলতে। তিনি কিন্তু আমাদের দেখলেন, তিনি আয়না দিয়ে আমাদের দেখলেন অনেকবার, কিন্তু একবারও তিনি কোনো সৌজন্য বোধ দেখাতে এলেন না যে ক্যান্সেল হয়েছে আমার কারণেই হয়েছে, আমি আপনাদের জানাতে ভুলে গেছি বা ওরা আপনাদের জানাতে ভুলে গেছে। কোনোভাবেই উনি এলেন না। মানে রিলসে ওনাকে এত যে হাসি মুখে দেখি, ভিডিওতে একরকম দেখি, আর উনি আসলেই মানুষটা কেমন সেটা সেদিনই জানতে পারলাম। আমরা এত দূর থেকে যাওয়া সত্ত্বেও এইভাবে যখন উনি অবলীলায় ক্যান্সেল করে দিলেন এবং একবারও আমাদেরকে বলতে অবধি এলেন না, কোনো কথাই বলতে এলেন না আমাদের সাথে। যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং ক্যান্সেল হতেই পারে, যে কোনো কারোর জীবনে এমার্জেন্সি আসতে পারে, কিন্তু যে সময় ক্যান্সেল হয়েছে তখন তাকে একবার জানিয়ে দেওয়া উচিত যার বুকিং আছে। সেও তো অনেক ইম্পর্ট্যান্ট কাজ ছেড়ে আপনার কাছে আসছে বুকিং করে।
বিখ্যাত হয়ে গেলেই যে মানবিকতা বোধ হারিয়ে ফেলতে হয় এমনটা নয় কিন্তু। ওটা হওয়ার পর আমাদের ভীষণ মুড অফ হয়ে গিয়েছিল। গাড়িতে 15-20 মিনিট বসেছিলাম আর ভাবছিলাম যে কোথাও একটা সিনেমা দেখতে যাব, কারণ হাতে তো এখন সময় রয়েছে। আজকের দিনটা আমরা কলকাতাতেই থাকবো যেহেতু। কিন্তু সেটাও দেখতে যেতে ইচ্ছা হলো না। একটা বাজারে গেলাম, সেখান থেকে রনর কিছু কটনের জামাকাপড় কিনলাম। বাইরে যাওয়ার আগে তো ভেবেইছিলাম কিনবো, তো সেই কাজটা সেরে ফেললাম। আজকে থেকে যাওয়ার কারণ হলো সন্ধেবেলা বিল্ডারের যে ম্যানেজার তিনি এসেছিলেন। আমরা যেহেতু রেজিস্ট্রেশন করে যাব বাইরে যাওয়ার আগে, তাই সেই কাগজপত্র আমাদের সই করতে হবে কোথায় কি, সেই সব করাতেই উনি এসেছিলেন। এবং ওনার সাথে ওনার স্ত্রীও এসেছিলেন, যিনি ভীষণ গাছ ভালোবাসেন। এবং উনি যখন জানতে চাইলেন যে তোমরা তো চলে যাবে, তাহলে গাছগুলো কি করবে, আমি বললাম তুমি নেবে? বলল হ্যাঁ। ও এত সুন্দর করে হ্যাঁ বলল, আমি বুঝে গেলাম যে আমার গাছগুলো এমন একটা হাতে যাচ্ছে যেখানে প্রচণ্ড যত্ন পাবে। আমাদের রেজিস্ট্রেশন 6 মে 2026। সেই দিন আবার আমি আর দীপ কলকাতা আসবো এবং সেটাই হবে আমাদের বাইরে যাওয়ার আগে লাস্ট কলকাতা আসা। এইবারে আমাদের কলকাতা আসার আসল উদ্দেশ্য ছিল বিমল হেয়ার স্টুডিওতে হেয়ার কাটিং, তারপরে বাড়ি এসে রেজিস্ট্রেশনের পেপারে সই করা। সেই রাতটা থেকে পরের দিন যেটুকু যা জিনিসপত্র নেওয়া সেসব নিয়ে গাড়ি বোঝাই করে বাড়ি চলে যাওয়া। এই বাড়িতে তো কোনো কিছুই খাবার নেই, তাই ওদেরকে জিজ্ঞেস করলাম চা খাবে কি না। বললো এই গরমে একদমই না। তাই ব্লিঙ্কিট থেকে চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসব অর্ডার করলাম। আর এখন তো রনও নেই, তাই ওর খাবার কোনো ভয় নেই। ওর ভয়ে আমরা এইসব অর্ডার করি না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরের ব্লগে। গুড নাইট।